আজকের মুভিটি এরকম ভয়ঙ্কর যে থাইল্যান্ডে যখন এই মুভি মুক্তি পায় তখন হলগুলোতে আলো জ্বালিয়ে রেখেই দর্শকদের তা দেখাতে হয়েছিল। এটি একটি ফাউন্ড ফুটেজ টাইপের হরর মুভি এবং বলা হয় থাইল্যান্ডের লোকে মুখে শোনা আত্মার ভর এবং রহস্যময় অলৌকিক ঘটনার এক জীবন্ত দলিল এই মুভি। থাইল্যান্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত ঈশান অঞ্চল। এই অঞ্চলে প্রকৃতি পূজারী ও আত্মায় বিশ্বাসী মানুষের বসবাস সবথেকে বেশি। দিনের বেলাতেও এখানকার পরিবেশটা এতটাই নিস্তব্ধ ও থমথমে যে একা আসলে গা ছমছম করে উঠবে যে কারো। সর্বত্রই দেবদেবীর ছোট বড় মূর্তি ও মন্দির চোখে পড়ে। 2018 সালে একটি টিভি চ্যানেলের ডকুমেন্টারি দল থাইল্যান্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে ওঝাদের জীবন নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও ধারণ করে বেড়াচ্ছিল। এভাবে ঘুরতে ঘুরতে দলটি থাইল্যান্ডের ঈশান অঞ্চলটাতে আসে। ডকুমেন্টারি দলটির উদ্দেশ্য ছিল এই অঞ্চলের নানা অলৌকিক ঘটনাবলী জানবে, বিশেষ করে আত্মার ভর করা ও রহস্যময় শক্তি নিয়ে এখানকার মানুষরা যা বলে ও অনুভব করে তা তারা ক্যামেরায় ধারণ করবে। এই কাজের জন্য তারা এক বিশেষ সামান বা ওঝাকে বাছাই করে যার সাথে থেকে তারা এসব ভিডিও করছিল। কিন্তু তা করতে গিয়ে তারা যেসব ঘটনা দেখে উপলব্ধি করে তা আপনার কিংবা আমার কল্পনারও বাইরে। অপ্রাকৃতিক জিনিস যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই দল তা হাড়ে হাড়ে টের পেয়েছিল। তো কেমন ছিল তাদের সেই যাত্রা, শেষ পর্যন্ত কী হয়েছিল আর কি ঘটনা তারা ক্যামেরায় বন্দি করেছিল, আজ দ্য মিডিয়াম নামক এই থাই মুভিতে পুরোটাই জানব। আর বেশি কিছু বলছি না, দ্রুত চলুন মুভির ঘটনায় প্রবেশ করা যাক। মুভির শুরুতেই এক মহিলার কণ্ঠস্বর শোনা যায়। তিনি বলছিলেন ঈশান অঞ্চলের মানুষ সেই আদিকাল থেকেই অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে আসছে, হয়তো ধর্ম সৃষ্টিরও আগে থেকে। তবে এখানকার মানুষের কাছে আত্মা শব্দের অর্থ সাধারণ মানুষের থেকে আলাদা। ঈশানীরা বিশ্বাস করে শুধু মানুষ বা প্রাণীর মধ্যেই যে আত্মা থাকে এমনটা নয়। প্রকৃতির প্রতিটি উপাদানে, যেমন ঘর, বন, পাহাড়, মাঠ, গাছ, সকলের মধ্যেই নানা রকম আত্মা বা অদৃশ্য শক্তি বিদ্যমান। যে মহিলা এই কথাগুলো বলছিলেন তিনি মূলত এক বিশেষ সামান বা ওঝা, আর এই ব্যক্তিরই ভিডিও ধারণ করছিল ডকুমেন্টারি করতে আসা দলটি। মহিলাটির নাম নিনা। মিনা যে শুধুই ওঝা তাও নয়, সে একজন মাধ্যম। নিনা ক্যামেরার সামনে ব্যাখ্যা করেন ঈশানের মানুষের বিশ্বাস আত্মা অনেক ধরনের হয়। তাদের মধ্যে অশুভ শুভ রয়েছে। শুভ আত্মাগুলি মানুষদের রক্ষা করে, আবার অশুভ আত্মাগুলো মানুষদের জ্বালাতন করে এবং অসুস্থতা, দুর্ভাগ্য এনে দেয়। শুভ আত্মাগুলিকে পুজো ভক্তি করে সম্মান জানানো তাদের সংস্কৃতি, আর তারা তাদের এসব শুভ আত্মাদেরকে দেবীও মানে। সাক্ষাৎকারে নিনাকে জিজ্ঞেস করা হয় তিনি তো ওঝা, তার সাথে কি এরকম কোনো আত্মার যোগাযোগ রয়েছে? নিনা বলেন তিনি কল্যাণময় আত্মা, যাকে তারা দেবী বাইয়ান বলে ডাকে। নিনা ওনার মাধ্যম হিসেবে কাজ করে। এখানে মাধ্যম মানে হলো এমন কিছু বিশেষ মানুষ যাদের সাথে এসব আত্মারা যোগাযোগ করে ও তাদের উপর সরাসরি ভর করে মানুষদের সতর্কবার্তা দেয় বা সাহায্য করে। নিনা জানান বাইয়ান হলেন তাদের একমাত্র পূর্বপুরুষীয় আত্মা, যাকে তারা কুলদেবী মানে, যিনি যুগ যুগ ধরে আশপাশের সকল গ্রামকে রক্ষা করে আসছেন। এই দেবীর ইতিহাস এতটাই পুরনো যে নির্দিষ্টভাবে কেউ জানে না তিনি কোথা থেকে এসেছেন, কিন্তু বংশ পরম্পরায় তার প্রতি ভক্তি আর পুজোর ধারা শত বছর ধরে চলে আসছে। নিনা আরও জানান বাইয়ান সবসময় নারীদেরকেই তার মাধ্যম হিসেবে বেছে নেন, মানে যার উপরে তিনি ভর করেন বা আশ্রয় নেন এটা সবসময় নারীরাই হয়ে থাকে। তার দাদি প্রথমে বাইয়ানের মাধ্যম ছিলেন, তারপর তার ফুপুর মৃত্যুর পর ভূমিকাটি নিনার বড় বোন নইয়ের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু নই মাধ্যম হতে অস্বীকার করায় বাইয়ান তার পরিবর্তে নিনাকেই বেছে নেন। সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় তার উপরও তো দেবীর ভর রয়েছে, তাহলে তিনি কি যে কোনো রোগও সারাতে পারেন? নিনা বলেন তিনি কেবল সেই সমস্যাগুলোই সমাধান করতে পারেন যা অদৃশ্য শক্তি বা কালো জাদুর কারণে হয়ে থাকে। সাধারণ অসুখ যেমন ক্যান্সার হলে তিনি মানুষদেরকে ডাক্তারের কাছে যেতেই পরামর্শ দেন। নিনা এখানে আরও স্বীকার করেন যে তিনি প্রথমে ওঝা বা মাধ্যম এরকম কিছুই হতে চাননি কখনো। শুরুর দিকে তিনি অসম্মতি জানালে এরপর তার সামান্য জ্বর বা শারীরিক অসুস্থতা শুরু হয়। তিনি কিছুতেই সুস্থ হতে পারছিলেন না।
শুভ আত্মা বা কুলদেবীর ডাকের জন্য তার শরীরে এসব হচ্ছিল বলে তারা ধারণা করে। এই যন্ত্রণা এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে একসময় তিনি নিজেকে মেরে ফেলারও কথা ভেবেছিলেন, কিন্তু তা কখনো পারেননি। শেষমেশ হার মেনে নিয়েই বাইয়ানের কাছে নিজেকে সঁপে দেন। তবে তিনি বলেন এখন তিনি অনেক ভালো আছেন, মানুষের সেবা করতে পারছেন, গ্রামবাসীদের সাথে পাহাড়ের মাঝে থাকা বাইয়ানের দেবীর নিয়মিত মূর্তি পূজা করেন ও সেখানে রোগ নিরাময়েও কাজ করে থাকেন। এরপর দেখা যায় নীনা তার বড় বোন নইয়ের স্বামী বিরজের শেষকৃত্যে যাচ্ছেন। পথে তিনি বলছিলেন তার দুলাভাই বিরজের মৃত্যুর আগে ওনার পরিবারের প্রায় সব পুরুষ সদস্যরাই ভয়াবহভাবে মৃত্যুবরণ করেছেন, যেটা খুবই অদ্ভুত। দুলাভাই বিরজের দাদাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছিল। ওনার বাবা বিমার টাকার লোভে নিজের কারখানায় আগুন লাগিয়েছিলেন, কিন্তু পরে ব্যাপারটা ধরা পড়লে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। তখন বিরজের বড় ছেলে ম্যাক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর এখন বিরজ নিজেই ক্যান্সারে মারা গিয়েছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এই পরিবারের উপর কোনো অভিশাপ নেমেছে? এই প্রশ্নটা নীনাকে ভাবাচ্ছিল। শেষকৃত্যে নীনা নইয়ের একমাত্র মেয়ে মিঙ্কের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে, তুমি নাকি তোমার বাবার লাশ প্রথমে খুঁজে পেয়েছিলে, এখন তুমি কেমন আছো? মিং বলে, সমস্যা নেই, আমি ঠিক আছি। এরপর নীনা তার নিজের পরিবারের পরিচয় দেন। তারা 3 ভাই বোন। মানেত সবার বড়, মাঝে রয়েছে নই, আর সবার ছোট নীনা নিজে। স্বামী হারিয়ে নই এখন শুধু তার একমাত্র মেয়ে মিংকে নিয়েই বসবাস করবে। তাদের বড় ভাই মানেত জানান 2 বোন নীনা আর নইয়ের মধ্যে সম্পর্ক আগে থেকেই ভালো নয়। তাদের মধ্যে সবসময় মনোমালিন্য লেগে থাকে। তিনি তাদের মেলানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কখনো তাতে কোনো লাভ হয়নি। একটু পর মিঙ্ক এসে নীনাকে বলে তার মা বলেছেন নীনা তাদের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসুক, কোথায় পাবে তা লিখেও দিয়েছেন। মিং চলে যাওয়ার পর নীনা অনুভব করেন মিং যেখানে তাকে ছুঁয়েছে সেই জায়গাটায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। নীনা পরে সব জিনিসপত্র নিয়ে এসে নইকে দেয়। ঠিক তখনই দেখা যায় মিং একজন লোকের সাথে রাগারাগি করছে, চিৎকার করে বলছে যে লোকটি নাকি তাকে আড়ালে গালি দিয়েছে। অন্যরা বলার চেষ্টা করে কেউ কিছু বলেনি, কিন্তু মিং জোর দিয়ে বলছিল তাকে গালি দেয়া হয়েছে। আরও নানান অভিযোগ। মিং প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিল, তাই নীনা এবং নই মিলে মিংকে একটু দূরে নিয়ে যায় ও তাকে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে নীনা তার ভাই বউ প্যানকে জিজ্ঞেস করে যে মিংকের যে আচরণ, সে কি আসলে ইদানিং বেশি মদ পান করছে। প্যান জানায় যে হয়তোবা বেশি পান করছে, না হলে এরকম আচরণ করার তো কথা না। এরপর নীনা বাড়ি ফিরে এসে দেখেন মিং না ঘুমিয়ে তার বিছানায় নিথরভাবে বসে আছে। একজন অন্ধ বৃদ্ধা মহিলার দিকে মিংকের অপলক দৃষ্টি। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, পরিবেশটা অনেক ঠান্ডা এবং গা কেন জানি শিরশির করছে। একসময় বুড়িটি ধীরে ধীরে সরে যান, আর তখন মিংকো শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে নীনা জানতে পারেন যে আজ সকালবেলা সেই অন্ধ বৃদ্ধাটি মারা গিয়েছে। অন্ধ বুড়িটি এখানকার এক মন্দিরের পিছনে বসবাস করতেন। নীনা চারদিকে তাকাচ্ছিল। এ সময় সে দেখে মিং অদ্ভুতভাবে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। নীনা ডাক দেন তাকে, কিন্তু মিং না শুনে ঘুরে অন্যদিকে হাঁটা দেয়। নীনা তার পিছু করে অবশেষে একটি দরজার সামনে তাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখতে পান। তার আচরণ পুরোটাই অস্বাভাবিক। কয়েকদিন পর নীনা নইয়ের বাড়িতে আসেন এবং সরাসরি মিংকের রুমে যান। নই জিজ্ঞেস করেন, কি করছো তুমি? মিংকের জিনিসপত্র কেন ঘাটছ? কিন্তু মিংকের আলমারিতে লুকানো কাঁচা হলুদে বাঁধা কিছু একটা পাওয়া যায়, যা দেখে নই চমকে ওঠে। নীনা জিজ্ঞেস করেন এটা কিসের জন্য, কী কারণে মিংকের ঘরে রাখা হয়েছে। ঠিক তখনই মিং তার ঘরে এসে উপস্থিত হয় এবং খালা ও তার মা দুজনকে রাগ দেখিয়ে তার ঘর থেকে বের করে দেয়। বাইরে এসে নীনা নইকে বলেন মিংকের ঘরে একটি হলুদের গোছা বা এক প্রকার তাবিজ পাওয়া গেল। নীনা জিজ্ঞেস করেন মিংকের মধ্যে কি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে ইদানিং? নই একটু ভেবে জবাব দেন, মিং আমার মেয়ে, ওর যত্ন নেওয়ার দায়িত্ব আমার, তুমি চলে যাও। ডকুমেন্টারি দল পরে নীনাকে জিজ্ঞেস করে মিংকের ঘরে যেটা পাওয়া গেল এটা আসলে কি। নীনা জানান এটাকে এক ধরনের তাবিজ বলা যেতে পারে, যার নাম পাতাবা।
এই জিনিসগুলি আত্মা বা মন্দ শক্তি থেকে সুরক্ষা পাওয়ার জন্য ঘরে রাখা হয়। ডকুমেন্টারি দল তাদের ধারণ করা ফুটেজে মিঙ্কের বেশ কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করে। তারা নিনাকে জিজ্ঞেস করে এসবের মানে কি। বাইয়ান কি তাহলে মিঙ্কের মধ্যে যেতে চাইছে বা তাকে মাধ্যম বানাতে চাইছে এরকম কিছু? এই প্রশ্নে নিনা বলেন তিনি নিশ্চিত নন, তবে হতে পারে। তো এখানে ডকুমেন্টারি দলটি একটি সিদ্ধান্ত নেয়। নিনা মোটামুটি নিশ্চিত মিঙ্কের উপরে কোনো আত্মা বা কোনো শক্তির নজর পড়েছে যে তাকে মাধ্যম বা মিডিয়াম বানাতে চাচ্ছে। হতে পারে এটা তাদের কথিত বাইয়ান দেবী, যিনি হয়তোবা সামান পরিবারের উত্তরাধিকার সূত্রে মিঙ্কের শরীরেও আসতে চাইছেন। যদি সত্যিই মাধ্যম বলে কোনো কিছুর অস্তিত্ব থাকে এই অঞ্চলে, তাহলে সেই সব মুহূর্তগুলো কেমন হতে পারে এবং কীরকম ভুতুড়ে হয়, এগুলো ডকুমেন্টারি দলটি ভিডিও রেকর্ড করে রাখতে চায়। তাই তারা নিনার পাশাপাশি মিঙ্ক ও তার পরিবারকেও রেকর্ড করতে শুরু করে। মিঙ্কের পরে সাক্ষাৎকার নিয়ে তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। সে বলে সে একটি নিয়োগ কেন্দ্রে কাজ করে, যেখানে প্রতিদিন মানুষদের মধ্যে তাকে নানা কাজ বন্টন করে দিতে হয়। শামান বা ওঝা সম্পর্কে তার ধারণা কি এটা জানতে চাইলে সে বলে এসব ভণ্ডামি ছাড়া আর কিছু না। এনারা এলোমেলো নাচানাচি করে, অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে, শব্দ করে, এভাবে মানুষদেরকে বোকা বানায়, এটাই সত্য। এরপরে নইকে জিজ্ঞেস করা হয় বাইয়ান দেবী কি অতীতে তার মধ্যেও প্রবেশ করতে চেয়েছিল। নই বলেন তার ২০ বছর বয়সে তিনি সামান জ্বরে ভুগেছিলেন। টানা ৫ মাস ধরে তার মাসিক চলেছিল এবং প্রতিদিন তীব্র যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। তার ফুপুরা তাকে পরামর্শ দিয়েছিল এটা বাইয়ানের পক্ষ থেকে তাকে মাধ্যম ও সামান হওয়ার প্রস্তাব, যেটা নইয়ের মেনে নেয়াই উচিত হবে। তাই একটি রিচুয়াল অনুষ্ঠান বা তান্ত্রিক আচার করে সে নিজেকে বাইয়ানের মাধ্যম হিসেবে সঁপে দিক। কিন্তু নই তা প্রত্যাখ্যান করে এবং সরাসরি ধর্ম বদলিয়ে খ্রিস্ট ধর্মে চলে যান এবং চার্চে সামান না হওয়ার জন্য সর্বদাই প্রার্থনা করেন। কিন্তু তখন তার ছোট বোন নিনার সাথে একটা ঘটনা ঘটে। শহরে সেলাই কাজ শিখতে গিয়ে হঠাৎ নিনা অজ্ঞান হয়ে যান কোনো এক অজানা কারণে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে জানা যায় বাইয়ান নিনাকে অবশেষে তার মাধ্যম বানিয়ে নিয়েছে। এই ঘটনা মনে করে নই অপরাধবোধ অনুভব করেন, কেননা নিনা আসলে তার জায়গায় সমান হয়েছিল। যখন তাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা বাইয়ান যদি এখন মিংকে তার মাধ্যম বানাতে চায় তাহলে কি হবে, নই তখন রাগের সাথে বলেন এরকম বোকার মতো প্রশ্ন করা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। সেই রাতে মিং তার বন্ধুদের সাথে একটি ক্লাবে আনন্দ করতে গিয়েছিল। ডকুমেন্টারি দলটি মিংকের বন্ধু লিজাকে প্রশ্ন করে আচ্ছা সে কি ইদানিং মিংকের মধ্যে কোনো অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে? লিজা বলে হ্যাঁ, মনে হচ্ছে মিং ভান করছে, যেন সে তার নিজের মধ্যেই নেই। লিজা একটি ভিডিও দেখায় যেখানে মিং একটা পার্কে শিশুদের খেলার জায়গায় একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। এমনকি সে কয়েকটি বাচ্চার সাথে রাগারাগি করে ও এক বাচ্চা মেয়েকে ধাক্কাও দেয়। এরপর ক্লাব থেকে বেরিয়ে মিং একা বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল। ক্যামেরাম্যান এ সময় তাকে রেকর্ড করছে। পরে নিয়োগ কেন্দ্রে গিয়ে মিং সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে অফিসের কর্মীরা এসে দেখে মিং সোফায় শুয়ে আছে। তাকে ওঠানোর চেষ্টা করা হয়, আর সে দাঁড়াতেই সবাই আঁতকে ওঠে। মিংকের কোমরের নিচের অংশ থেকে রক্ত বেরোচ্ছে। সবাই এতে আশ্চর্য হয়ে যায়, রাতে কি এমন হলো যে তার গোপন জায়গা থেকে রক্ত ঝরবে এভাবে। মিংক লজ্জায় দ্রুত ওয়াশরুমে ছুটে যায় এবং নিজেকে পরিষ্কার করার মরিয়া চেষ্টা করে। হঠাৎ বুঝতে পারে ক্যামেরা চলছে, তখন সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। বাড়ি ফিরলে মিংকে তার মা জিজ্ঞেস করে রাতে কোথায় ছিল তুমি, আর তোমার জামায় রক্তের দাগ কেন, কি হয়েছে? কিন্তু মিংকে পাত্তা না দিয়ে ঘরে চলে যায়, বলে যে এটা শুধু তার মাসিক হয়েছে। এরপর নই তার ভাই মানেতকে মিংকের এসব বিষয় সম্পর্কে সব জানায়। সব শুনে মানেত বলে মিংকে তাহলে বাইয়ান তার মাধ্যম ও সামান করার ইচ্ছা প্রকাশ করছেন। মানেত পরামর্শ দেন তাহলে মিংকের জন্য এই প্রস্তাব বরণের একটা আচার অনুষ্ঠান, একটা তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করলেই সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা। নই বলেন তিনি চান না তার মেয়ে কোনো সামান হোক। মানেত বলেন বাইয়ান যদি সত্যিই মিংকে চান তাহলে তুমি আর কী বা করতে পারবে। পরদিন নিনা নইয়ের বাড়িতে আসেন তার হারানো ব্রেসলেট খোঁজার বাহানা করে।
তিনি মূলত মিঙ্কের সাথে একান্তে কথা বলতে এসেছিলেন। নই ঘরে ব্রেসলেট খুঁজতে গেলেই নিনা ও মানেত দ্রুত মিঙ্কের দরজায় টোকা দেন। মিঙ্ক বেরিয়ে আসলে নিনা জিজ্ঞেস করেন কেউ কি তাকে প্রায় সময় ডাকছে এরকম তার মনে হয়, আর এই ডাকাতে সে কি কোনো সাড়া দিয়েছে। ঠিক তখনই নই এখানে ফিরে এসে জানতে চান কি হচ্ছে এখানে। মানেত বলে আমরা এমনি শুধু ওর সাথে কথা বলছিলাম। পরবর্তীতে নই ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেন এবং নিনাকে নিয়ে অভিযোগ করেন যে নিনা নাকি মিংকে তার জায়গায় সামান বানাতে চায়। একে তো তাদের দুই বোনের দণ্ড, আবার নিনারও কোনো সন্তান নেই, এজন্য মিংকের দিকে নজর দেয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্তও করেন যে তিনি তার মেয়েকে কখনোই সামান হতে দেবেন না। এদিকে মিঙ্ক জানায় তার তীব্র মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা এবং শরীরের নিচের গোপনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। ডাক্তার পরীক্ষা করে দেখেছেন, কিন্তু এসবের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ডকুমেন্টারি দল প্রশ্ন করে মিঙ্কি ঘুমে কোনো অদ্ভুত স্বপ্ন দেখছে। মিঙ্ক বলে প্রায় প্রতি রাতে সে একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। একজন বিশালাকৃতির পুরুষ যার পরনে থাকে লাল ধুতি আর বুকে থাকে তাবিজ কবজে ভরা একটি জ্যাকেট, হাতে আছে একটি তলোয়ার। সে মাটি কাঁপিয়ে হাঁটছে, তলোয়ারে লেগে থাকা রক্ত চেটে খাচ্ছে, মেঝেতে রক্তের ছড়াছড়ি। আর একটা কাটা মাথা কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না এটি থেকে। পরদিন দেখা যায় মিং তার অফিসে রয়েছে এবং এক পর্যায়ে তার বস তাকে ডেকে জানান তাকে চাকরিচ্যুত করা হলো। আচমকা এমনটা হওয়ায় মিং প্রচণ্ড রকমের হতাশ ও ক্ষিপ্ত হয়। পরে ওই দিন বিকালে তার একটি প্যারেড অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় মিঙ্ক অনুভব করে তার দাঁতে কিছু একটা সমস্যা হচ্ছে। সে নখ দিয়ে দাঁত খোঁটাতে শুরু করে, এতটাই খোটে যে তার রক্ত বের হয়ে যায়। কিছুক্ষণ পর মেকআপ শিল্পী ডাক দিলে মিঙ্ক যেন এক ঘোর থেকে জেগে ওঠে। কী করছে তা বুঝতে পেরে তাড়াতাড়ি টিস্যু দিয়ে রক্ত মুছে সে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। সেই রাতে প্যারেড অনুষ্ঠানে মিঙ্কের পরিবার ও বন্ধুরা উপস্থিত হয়েছিল। তারা এ সময় মিঙ্ককে ডেকে হাত নাড়ায়, কিন্তু মিঙ্ক যেন নিজের ভুবনে হারিয়ে গেছে, কারো দিকে কোনো খেয়াল নেই। কিছু পরে তার আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। সে আশপাশের মানুষদের দিকে ক্যান্ডি ও চকলেট ছুঁড়তে থাকে অনবরত। পরদিন মিঙ্ক অফিসে ফিরে এসে তার ডেস্কে বসলে বস নিরাপত্তারক্ষী ডেকে মিঙ্ককে বের করে দেন। বস ডকুমেন্টারি দলকে জানান অফিস থেকে জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল, তাই তিনি সিসিটিভি চেক করেছিলেন। ফুটেজগুলোকে দেখানো হয়। সেই ফুটেজে দেখা যায় মিঙ্ক অফিসে নানা পুরুষ এনে যৌনকর্মে লিপ্ত হচ্ছিল বেশ কিছুদিন থেকে, তাই সব মিলিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। এরপর দেখা যায় নই চার্চে গিয়ে মেয়ের জন্য প্রার্থনা করছেন। পরে নই বাড়ি ফিরে দেখেন বাসার বাথরুমের দরজা খোলা। টোকা দিয়ে ভিতরে ঢুকেই তিনি এক ভয়াবহ দৃশ্য দেখেন। মিঙ্ক সবকিছুতে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এসবে নই অবশেষে রাজি হন যে মিঙ্ককে সামান বানানোর জন্য ও গ্রহণযোগ্যতার অনুষ্ঠান পালনের জন্য। কিন্তু নিনা রাজি হন না। নই জিজ্ঞেস করেন কেন? তখন নিনা বলেন মিঙ্কের মধ্যে যে আত্মা ভর করছে সেটা বাইয়ান নয়। নই যুক্তি দেন যে লক্ষণগুলো তো একই রকম, যেরকমটা তাদেরও পূর্বে হয়েছিল, তাই হয়তো মিঙ্ক এটা মেনে নিলে সব সেরে যাবে। কিন্তু নিনা জোর দিয়ে বলেন না জেনে তাকে কোনো অপশক্তির মাধ্যম হতে দিলে সর্বনাশ হবে। এরপর নিনা সরাসরি মিঙ্কের ঘরে এসে উপস্থিত হন এবং আলমারিতে আটকানো ছবিগুলোকে স্পর্শ করতে করতে বলেন তিনি জানেন মিঙ্ক ও ম্যাকের মধ্যে অদ্ভুত কিছু একটার প্রভাব ছিল। তিনি মানেতকে জিজ্ঞেস করেন আচ্ছা, যে মানুষ আত্মহত্যা করে তার আত্মার কি হয়? এরপর তিনি জোর দিয়ে মানেতকে বলেন ম্যাক কোথায় নিজেকে শেষ করেছিল সেটা তাকে বলতেই হবে। মানেত তাকে সেই গাছের কাছে নিয়ে যান যেখানে ম্যাক নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছিল। নিনা সেই গাছের সামনে প্রার্থনা শুরু করেন এবং কিছুক্ষণ পরেই এখানে জোরালো বাতাস বইতে শুরু করে। প্রার্থনা শেষে তিনি ম্যাকের উদ্দেশ্যে বলেন ম্যাক, এই সবের পিছনে কি তুমি আছো? এগুলো কি তোমার কাজ? আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো, কিন্তু এভাবে তুমি ওকে নিতে পারবে না। ঠিক এই জায়গায় ডকুমেন্টারি দলটিও নিনার কথার সাথে একমত হয়। তারা বিশ্বাস করতে শুরু করে যে মিঙ্কের মধ্যে ভিন্ন কোনো সত্তা ভর করছে। কিন্তু এদিকে দেখা যায় নই মিঙ্কের সাথে নিয়ে অন্য একজন শামানের কাছে চলে গেছেন।
তিনি বিশ্বাস করছিলেন বাইয়ান তার মেয়েকে মাধ্যম হিসেবে বানার জন্য প্রস্তাব হিসেবে এসব অসুস্থতা দিয়েছে। তাই আচার করে যদি মেঘ বাইয়ানের এই প্রস্তাব মেনে নেয় তবে সে সুস্থ হয়ে যাবে। এদিকে মানে তো নিনাকে খবর দিয়ে এই ব্যাপারটা জানান। নিনা সেখানে পৌঁছে দেখেন একজন শামান মিঙ্কের উপর একটি গ্রহণযোগ্যতার আচার পালন করছেন। নিনা সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে থামতে বলেন। তিনি নইকে বলেন, এরকম একটা অনুষ্ঠান হতে দিলে কিভাবে? এটা যদি কোনো খারাপ সত্তার প্রস্তাব হয় তবে মিং গ্রহণ করে নিলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে তোমার কোনো ধারণা আছে? নইর আগে বলেন, তুমি তো কোনো সাহায্যই করছিলেন না, আমি কি করতাম তাহলে? নিনা বলেন, তার নিজস্ব পদ্ধতি আছে। ঠিক তখনই মিং ক্যামেরা ছিনিয়ে নিয়ে তার মাকে সজোরে আঘাত করতে থাকে। নই মাটিতে পড়ে যান। হঠাৎ মিং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। নিনা তার পিছু ধাওয়া করেন, কিন্তু রাস্তায় আস্তে আস্তে দেখেন মিং আশেপাশে কোথাও নেই। এরপর সবাই মিলে জঙ্গলে ছুটে যায়, গলা ফাটিয়ে ডাকতে থাকে, কিন্তু মিংকের কোনো সন্ধান মেলে না। পরদিন নিনা বলেন, মিংকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো একটা আত্মাসন্ধানী তান্ত্রিক আচার পালন করতে হবে। তবে তার আগে নইকে মন থেকে বাইয়ানকে মেনে নিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। এরপর নইরা বাড়িতে ফিরে আসেন। নিনা সবাইকে বলে দেন, মিঙ্ক অদ্ভুত যা কিছু জমিয়ে রেখেছে, বিশেষ করে প্রতিটা ময়লা জিনিস, নোংরা অভিশপ্ত বস্তুগুলোকে সংগ্রহ করতে হবে। কারণ এগুলোতে সেই আত্মাদের ছাপ রয়েছে যাদের সংস্পর্শে এসে মিঙ্ক অসুস্থ হয়েছে। নিনা ম্যাকের আত্মহত্যার জায়গাটাতে সেই আত্মাসন্ধানী আচারের প্রস্তুতি শুরু করেন। তিনি একে একে সংগ্রহ করা জিনিসগুলোর উপর একটা ডিম ঘুরিয়ে ঘুরিয়ে থালায় ভাঙেন, কিন্তু ডিমটা একেবারে স্বাভাবিক দেখায়। আরেকটা চেষ্টা করেন, আবারও স্বাভাবিক দেখায়। নিনা বলেন, এই কাজ কতক্ষণ করতে হবে তা তিনি জানেন না, কিন্তু যতক্ষণ না ম্যাক মিংকে কোথায় নিয়ে গেছে তা জানতে পারবেন সে পর্যন্ত তিনি সন্ধানী আচার চালিয়ে যাবেন। পরের দিন মানেত ও নই ছুটে যান পুলিশ স্টেশনে। এক অফিসার ডেকে জানান যে একজন ট্যাক্সি চালক তার গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছে। ফুটেজে দেখা যায় মিঙ্ক চুপচাপ ট্যাক্সি থেকে নেমে সোজা হাঁটতে শুরু করে। বিভ্রান্ত হয়ে চালক তখন চলে যাওয়ার জন্য গাড়িটা ঘুরিয়ে নেন, কিন্তু ঘোরালে আটকে ওঠেন। রাস্তার অন্য পাশে মিঙ্ক দাঁড়িয়ে আছে। ওদিকে নিনার আচার তো চলছিলই, এবং এবার একটা ডিম ভাঙলে সেটা কালো হয়ে বের হয়। নিনা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান, বলেন যে তাকে এতদিন বোকা বানানো হয়েছে। মিঙ্কের সাথে যা হচ্ছে এর পিছনে ম্যাকের কোনো সম্পর্ক নেই, অন্য কেউ এটা করছে। তিনি সোজা চলে যান একটি পুরনো কারখানায়, বিরজের বাবার কারখানা এটি, যা অনেক আগে পুড়ে ছাই হয়েছে। চারদিকে কারখানাটির ধ্বংসস্তূপ। জায়গাটায় একটা অদ্ভুত অস্বস্তিকর শক্তি অনুভব হচ্ছে। ভেতরে ঢুকে দেখেন মাটিতে মরা কবুতর ছড়িয়ে পড়ে আছে। একটু সামনে এগিয়ে দেখেন আবর্জনার স্তূপে অজ্ঞান অবস্থায় পড়ে আছে মিঙ্ক। তার অবস্থা দেখে ভয়ে নিনার বুক শুকিয়ে যায়। তিনি যা ধারণা করেছিলেন তার থেকেও ভয়ঙ্কর অবস্থা। পরে হাসপাতালে ডাক্তার জানান রোগী আপাতত বিপদমুক্ত, তবে অপুষ্টিতে ভুগছেন। নই জিজ্ঞেস করেন তার মেয়ে কি আবার স্বাভাবিক হবে। ডাক্তার বলেন তারা রোগীর আরও কিছু পরীক্ষা করে তা বলতে পারবে। এদিকে নিনা বলেন, সব কিছু এখন আমার কাছে পরিষ্কার হচ্ছে। ভালো যে মিংকে মেরে ফেলা হয়নি। তিনি জানান বাইয়ানের কাছে আরেকবার পাহাড়ে প্রার্থনা করতে যেতে হবে তার। পরবর্তীতে পাহাড়ে গেলে নিনা আতঙ্কে ফেটে পড়েন। তিনি চিৎকার করে কাঁদছিলেন, কেননা এগিয়ে গেলে দেখা যায় বাইয়ানের পবিত্র মূর্তিটির মাথা কেটে মূর্তিটি কেউ ধ্বংস করে দিয়েছে। নিনা এতটাই চিৎকার করছিলেন যে পাহাড় পেরিয়ে পাশের এলাকাগুলোতেও তার চিৎকার শোনা যায়। এদিকে হাসপাতালে নই মিংকে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু মিংকের কোনো সারা শব্দ নেই। তার একদিকে দৃষ্টি ও অদ্ভুত আচরণ বলে দেয় যে সে আর তার নিজের মধ্যে নেই। তাকে কোনো এক অপশক্তি পুরোপুরি কবজা করে নিয়েছে। এ সময় মিং দেখে যে নিনা তার ঘরে ঢুকেছে। তখন সে রাগান্বিত গলায় বিছানা থেকে ঝাঁপিয়ে নামে। নিনা জিজ্ঞেস করেন, তুমি কে? মিং উত্তরে শুধু শুধু গর্জন দেয়। নিনা আবার জিজ্ঞেস করেন, তুমি কে? এবার মিং উম্মাদের মতো হাসতে হাসতে বলে যে আমি বাইয়ান। নিনা তখন আবার চাপ দিয়ে পরিচয় জানতে চাইলে মিং টিটকারি মেরে বলে, যোগ্যতা থাকলে নিজে থেকে খুঁজে বের করো আমি কে।
এরপর মিঙ্ক হঠাৎ তার নিজের জামা ছিঁড়ে ফেলে এবং মানেতের হাত ধরে জোর করে নিজের বুকে চাপিয়ে দেয়। তারপর নিজেকে স্পর্শ করে সেই হাত মানেতের মুখে মাখিয়ে বলে, কি কম বয়সী মেয়েদের ছুঁয়ে মজা পাচ্ছ না? সে মানেতকে বিছানায় ফেলে দিয়ে তাকে চুম্বন করতে শুরু করলে, তার সাথে ঘনিষ্ঠ হতে থাকলে নিনা ও নই ছুটে গিয়ে তাকে টেনে সরিয়ে দেয়। নিনা দ্রুত একটি পবিত্র সুতা এনে মিঙ্কের মাথায় পেঁচিয়ে দেন আর মানেত তার আঙ্গুলটি গ্লাসের পানিতে চুবিয়ে ধরেন। মিঙ্কের যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তারপর সেই কান্না আবার হঠাৎই বদলে যায় ভৌতিক হাসিতে। নিনার দিকে তাকিয়ে সে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো তুমি অবশেষে সামান কেন হয়েছ? তোমার প্রিয় এই বোনের জন্য হয়েছ। সে প্রতিদিন তোমাকে তার কাপড় পরাতো, তোমার জুতোয় তাবিজ লুকিয়ে রাখত। সে তার থেকে যত রকম চেষ্টা করা যায় সবই করেছে তোমাকে তার জায়গায় সামান বানানোর জন্য। মিঙ্ক তারপর আরেকটা তীব্র চিৎকার করে গ্লাস ভেঙে যায়। নিনা জোর করে তার আঙ্গুল মিঙ্কের বুকে ঢুকিয়ে দিলে মিঙ্ক ঘন কালো এক প্রকার তরল বমি করে, কিন্তু তারপরেও তার গর্জন থামেন না। নিনা অন্যদের বলেন মিঙ্ককে বেঁধে রাখতে। তারা একটি দড়ি দিয়ে তার হাত বিছানায় বেঁধে দেয়। বাইরে এসে তিনি বলেন, এর থেকে পরিত্রাণ পেতে তাদের এমন কাউকে খুঁজতে হবে যে সত্যিই তাদের সাহায্য করতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় শান্তি নামের একজন বিশেষ সামান মন্দ আত্মা বা অশুভ শক্তি তাড়ানোর আচার অনুষ্ঠান করছেন। মিঙ্ককে সেখানে নিয়ে যাওয়া হয়। তাদেরকে দেখা মাত্রই মিঙ্কের মুখে একটি ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। শান্তি মিঙ্কের মাথায় হাত রেখে পরীক্ষা করেন এবং জিজ্ঞেস করেন মিঙ্কে পূর্বে কোনো মাধ্যম বরণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। শান্তি এও বলেন মিঙ্কের মধ্যে অনেকগুলো অশুভ আত্মা একসাথে ভর করেছে, যা গণনা করা সম্ভব নয়। তবে সেই আত্মাগুলোর সকলেই কোনো কিছুর প্রতিশোধ নিতে চাচ্ছে মিঙ্কের মাধ্যমে। এরপর নিনা শান্তিকে সেই কারখানায় নিয়ে যান যেখানে মিঙ্কে পাওয়া গিয়েছিল। শান্তি বলেন প্রতিশোধের নেশায় থাকা অগণিত আত্মা এখানে এসে জড়ো হয়েছিল। এদের মধ্যে পশু, পোকামাকড়, গাছপালার আত্মাও সবাই মিলে একটি মহাশক্তিশালী দানবীয় সত্তায় পরিণত হয়েছে, যারা মিঙ্ককে ভর করেছে। শান্তি বলেন আত্মা দূরীকরণ আচারটা অবশ্যই এখানেই করতে হবে, এই উৎসস্থলেই করতে হবে। এখান থেকে আত্মাদের বিতাড়িত করলে মিঙ্কও মুক্তি পাবে। এদিকে পরে নই জিজ্ঞেস করেন কেন শুধু মিঙ্কেই বেছে নেওয়া হলো। তখন শান্তি পাল্টা জিজ্ঞেস করেন যে তিনি কি তার স্বামীর পূর্বপুরুষদের ইতিহাস জানেন না। শান্তি জানান বিরজের পূর্বপুরুষরা ছিল শাসক এবং হাজার হাজার গরিব অসহায়দের পরনির্মমভাবে গলা কেটে হত্যা করেছিল তাদের আমলে। মৃত্যুর আগে সেই ভুক্তভোগীরা এই পরিবার, এই বংশকে অভিশাপ দিয়ে গিয়েছিল। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বংশের বিরোজ, ম্যাক এবং এখন মিঙ্ক তাদের পূর্বপুরুষদের করা পাপ ও অভিশাপ বহন করে চলেছে। আবার বিরোজ বিয়ে করেছিল নইকে, যে বাইয়ানের মতো ভালো আত্মাকে প্রত্যাখ্যান করেছিল। তাই সব মিলিয়ে বিরোজের সন্তানদের উপর সেই সব অতৃপ্ত আত্মাদের নজর এবং মিঙ্কের এই ভয়ানক অবস্থায় হয়েছে। অর্থাৎ শতাব্দী ধরে জমে থাকা প্রতিশোধের নেশায় সৃষ্টি সেই সব ভয়ঙ্কর অশুভ আত্মাদের টার্গেট হয়েছে মিঙ্ক। শান্তি ও নিনা কয়েকদিন ধরে তান্ত্রিক আচার পালনের আয়োজন করেন। শান্তি বলেন অতৃপ্ত আত্মাগুলি যত বিপজ্জনক, প্রস্তুতি তত বেশি করে নিতে হবে। তাবিজ পবিত্র করা, পবিত্র দণ্ড, পবিত্র পানি, মোমবাতি, ধূপ সবকিছু প্রস্তুত রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো অনুষ্ঠানটি নিনাকে সাথে নিয়ে একতাবদ্ধভাবে ও দৃঢ় মনে করতে হবে। শান্তি যথেষ্ট অভিজ্ঞ সামান, কিন্তু তারপরও বলছিলেন যে দেখা যাক এই অপশক্তিগুলোর সাথে আমরা কতটা লড়তে পারি। এদিকে নই জানান মিঙ্ক কিছু খাচ্ছেন না, কথা বলতে গেলে কোনো সাড়া দিচ্ছে না। তিনি বলেন তিনি সত্যি অনেক বেশি চিন্তিত, আর নিনাও আচারের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তাকে কোনো সাহস দিতেও আসতে পারছেন না। নই আরও বলেন যে প্রতি সকালে আমি যখন নিচে নামি দেখি বাড়িটা তছনছ হয়ে আছে। সম্ভবত এটা মিঙ্কেরই কাজ। এটা শুনে ডকুমেন্টারি দল মিঙ্কে রাতে পর্যবেক্ষণ করতে বাড়ির ভেতরে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। তান্ত্রিক আচারের 6 দিন আগে দেখা যায় গভীর রাতে মিঙ্ক ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো করে ছুটতে থাকে। এরপর শব্দ পেয়ে তাদের কুকুর লাকি বেরিয়ে এসেছিল। মিঙ্ক তাকে দেখে কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লাকি ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। লাকির ডাক শুনে পরে নই চিৎকার দিলে
মিঙ্ক দ্রুত তখন নিজের ঘরে ঢুকে পড়ে। একটু পরে সে আবার বেরিয়ে আসে। এবার তার হাত পায়ে হামাগুড়ি দিয়ে বন্য প্রাণীর মতো হাঁটছে। ও টেবিলে উঠে শিকারীর ভঙ্গিতে বসে থাকে এবং সেখানে টয়লেটও করে দেয়। কিছুক্ষণ পর টেবিল থেকে নেমে হাঁটতে থাকে, তারপর হঠাৎ ক্যামেরার দিকে ঝাঁপিয়ে পড়ে। বিকট শব্দে ক্যামেরাটি মাটিতে পড়ে যায়। তান্ত্রিক আচারের 5 দিন আগে দেখা যায় রাতে মিঙ্ক ফ্রিজ খোলে। এখনও বন্য প্রাণীর মতো আচরণ করছে। কাঁচা মাংসের একটি প্যাকেট তুলে নিয়ে পশুর মতো গোগ্রাসে গিলতে শুরু করে। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। একটু পরে আবার ফিরে আসে। এখন তার মুখে এমন কিছু আছে যা অন্ত্রবাসের মতো দেখতে। আচারের 4 দিন আগে দেখা যায় মিঙ্ক নিনার গায়ের গন্ধ শুকছে। ধীরে ধীরে তার উপর চেপে বসেছে, নিঃশব্দে নিনার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আচারের 3 দিন আগে মানেত ও নইকে ডকুমেন্টারি দলটি এই ফুটেজগুলো দেখায় এবং তাদেরকে খুব সতর্ক থাকতে বলে। তারা ফুটেজগুলো দেখে ভয়ে হতবাক হয়ে যান, বিশেষ করে মানেত চলে যেতে চায়। তবে নই বলেন মিঙ্ক তার সন্তান, তাই যাই হোক না কেন সে তার সন্তানের সাথে থাকবে। মিঙ্কের রাতের এসব আচরণ দেখার পর নইরা বাড়িতে আরও ক্যামেরা বসানোর অনুমতি দেন। তো এরপর সেই রাতে দেখা যায় মানেতের স্ত্রী গোসল সেরে ওপরের ঘরে গেলে মিঙ্ক সিঁড়ির নিচে লুকিয়ে আছে। সে আস্তে আস্তে বেরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকায়, অপলক দৃষ্টি ও চোখগুলো উল্টানো। এরপর সে চুপচাপ মানেতের ঘরে ঢুকে পড়ে। ঘুমন্ত প্যাঙ্কের পাশে শুয়ে গভীরভাবে তার গায়ের গন্ধ নেয়। তারপর তার পেটের উপর আলতো ছোঁয়ায় হাত বোলাতে শুরু করে অনবরত। কিছু পর প্যাং হঠাৎ পেট ব্যথায় জেগে ওঠেন। বুঝতে পারেন না কি হলো। ওইদিকে তাদের সন্তান কাঁদছে। মানেত সন্তানকে দেখতে যান, আর তখনই দেখা যায় মিঙ্ক পাশের আলমারির আড়ালে লুকিয়ে বিকৃত চাহনিতে হাসি দিচ্ছে। মানেত মিঙ্কের দরজায় একটি সিটকিনি লাগিয়ে দেন এবং নইকে বলেন এখন সে আর বাইরে বের হতে পারবেন না। তবে সেই রাতে বাড়ি ফিরে মানেত দেখেন বসার ঘরে একটি পাতিল রাখা আছে। কাছে যেতেই তিনি আটকে ওঠেন। পাতিলে তাদের কুকুর লাকির ছিন্নভিন্ন দেহের অংশ পানিতে ভেসে আছে। তিনি দৌড়ে মিঙ্কের ঘরে যান। দরজা খোলা, কিন্তু মিঙ্ক নেই। মানেত বাইরে ডকুমেন্টারি দলের কাছে ছুটে এসে সিসিটিভি ফুটেজগুলোকে চেক করেন। ফুটেজে দেখা যায় মিঙ্ক লাকিকে নিয়ে রান্নাঘরে যায় ও ফুটন্ত পানির পাতিলে ছেড়ে দেয়, ঢাকনা বন্ধ করে দেয়। ভেতরে লাকি প্রাণপণ ছটফট করতে থাকে। তারপর একসময় সে নিশ্চুপ হয়ে যায়। এরপরের ফুটেজ আরও ভয়ঙ্কর। মিঙ্ক লাকির সিদ্ধ দেহ মুখে তুলে খাচ্ছে এবং খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। এরপর দেখা যায় মিঙ্ক সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মানেত আটকে ওঠেন, কারণ মিঙ্ক সরাসরি তার ঘরের দরজা খুলেছে, যেখানে প্যাঙ্ক আর তাদের ছোট ছেলে ঘুমাচ্ছে। মিঙ্ক শিশুটিকে তুলে নেয়। এটা দেখা মাত্র মানেত চিৎকার করে ওঠেন, গলা ভেঙে যায় তার। দ্রুত ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করেন, সিঁড়ি বেয়ে ঘরে পৌঁছান। কিন্তু তার ভয় সত্যি হয়, মিঙ্ক তাদের শিশুটিকে তুলে নিয়ে পালিয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। সবাই একজোট হয়ে আশপাশে মিঙ্ক ও শিশুটিকে খুঁজছে। মাঠে ঘাটে দূরের জঙ্গলে সবাই মিঙ্কের নাম ধরে ডাকছিল, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার। আতঙ্ক যখন চরমে উঠে গেছে, গলা থেকে আর শব্দই বেরোচ্ছে না। মানেত পাগলের মতো হয়ে গেছে। ঠিক তখনই তিনি দেখেন দূরে ঘাসের আড়ালে রয়েছে তাদের সন্তান। বুক কেঁপে ওঠে। তিনি ছুটে গিয়ে কাপা হাতে সন্তানকে কোলে তুলে নেন। বাচ্চাটা মোটামুটি নিরাপদ আছে। এরপর মানেত রাগে জ্বলতে জ্বলতে মিঙ্ককে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর চারদিক থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসে এবং ধীরে ধীরে তা জোরালো হচ্ছিল। মানেত ভয়ে চারদিকে তাকান। ঝোপের মধ্যে একটা গরু দেখতে পান। আর তখনই হঠাৎ মিঙ্ক ক্যামেরার সামনে আবির্ভূত হয়। সে মানেত ও ক্যামেরাম্যান দুইজনকেই ছুরি দিয়ে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। ক্যামেরাম্যান উঠে দাঁড়াতেই নই আর দলের আরেক সদস্য ঘটনাস্থলে এসে মিঙ্ককে ধরে এবং তাকে সরিয়ে দমানোর চেষ্টা করে। এদিকে তান্ত্রিক আচারের বাকি আছে আর একদিন। এদিন নই তার বোন নিনার বাড়িতে যান, কিন্তু সেখানে কোনো সারা শব্দ নেই। দরজাও খুলছেন না তিনি। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে দিলে নই ভেতরে যান এবং নিনাকে ডেকে ডেকে উপরে ওঠেন। উপরে গিয়ে দেখেন বাইয়ান দেবীর মন্দির ধ্বংস হয়ে আছে। মেঝেতে গিজগিজ করছে অসংখ্য পোকা।
আতঙ্কে তিনি নিনার শোবার ঘরে দৌড় দেন। নিনা বিছানায় শুয়ে আছেন। নই তাকে ধাক্কা দিয়ে ডাকেন, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার জানা গেল যে নিনা মারা গিয়েছেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। ঈশান অঞ্চলের মানুষ এই ঘটনাকে বলে লাইথাই। ডাক্তাররা পরে এসেছিল, কিন্তু তারা এই রহস্যময় মৃত্যুর কোনো কারণ খুঁজে বের করতে পারেননি। পরদিন নিনার শেষকৃত্যে তার বোন নই বলেন, তার বোনের মৃত্যু আর মিঙ্কের এই অবস্থা সব কিছুর জন্য মূলত তিনিই দায়ী। পরিবার বলতে আর কেউ নেই মনে হচ্ছে। তবে তিনি শপথ করেন যে কোনো মূল্যে, এমনকি নিজের জীবন দিয়ে হলেও তিনি তার মেয়েকে রক্ষা করবেন। অবশেষে আসে আচারের দিন। কাপড়ে ঢাকা অবস্থায় মিংকে সেই কারখানায় নিয়ে আসা হয়। শান্তি সবাইকে জানিয়ে দেন আচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ এই এলাকা ছেড়ে যেতে পারবেন না। এরপর আচার শুরু হয়। শান্তি তার কয়েকজন অনুসারীকে নিয়ে বিল্ডিংয়ের ৫ম তলায় গিয়ে জড়ো হন। তাদের কণ্ঠস্বর ধীর ও তারা ছন্দময় সুরে তাদের মন্ত্রগুলি উচ্চারিত করতে থাকেন। বাইরে অন্যরা যারা আছে নীরবে নিজ নিজ কাজ সম্পাদন করছেন। বাইরে থেকে মন্ত্রের পাশাপাশি প্রার্থনা করা হয়। শান্তি এরপর একটি কাটা মহিষের রক্ত পুজোর স্থানে ফেলে দিয়ে অতৃপ্ত আত্মাদের ডাকে এবং বলে, রক্ত খেতে চলে আসো। পরে কাটা মহিষের মাথাটি ধরে আহ্বান করতে থাকে, চলে আসো তোমরা। এই আচার ধীরে ধীরে অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। কিছুক্ষণ পর এলাকায় ঝড়ো বাতাস শুরু হয়। পোড়া গন্ধ, অস্পষ্ট গোঙানির আওয়াজ। শান্তি উত্তেজিত করে তাদের ডাকতে থাকায় অশুভ শক্তিগুলো একত্রিত হয়ে এ জায়গায় জড়ো হচ্ছে। শান্তি মিঙ্কের পেছনে গিয়ে আত্মাদের আদেশ করেন যেন তারা মিঙ্কের শরীরে এসে প্রবেশ করুক। এদিকে হঠাৎ মিঙ্কের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়। সে তাবিজ দিয়ে আটকানো ঘরের ভেতরে বন্দী। প্যাং জিজ্ঞেস করেন মিঙ্ক কেন চিৎকার করে উঠল। পাশে থাকা লোকটি বলে সে জানে না। এদিকে মুখ কাপড়ে ঢাকা মিঙ্ক তার শরীরের প্রতিটা ছিদ্র থেকে রক্ত ঝরতে শুরু করেছে। শান্তি অপরিচিত ভাষায় কিছু শব্দ উচ্চারণ করে তার মাথায় পবিত্র দণ্ড দিয়ে আঘাত করেন। কাপড় সরাতেই দেখা যায় সে নারী ছিল আসলে মা নই, মিঙ্ক নয়। নই একটি হাঁড়িতে কালো তরল বমি করে মাটিতে লুটিয়ে পড়েন। শান্তি মানেতকে জানায় যে নই শুধুমাত্র অজ্ঞান হয়েছেন, এর থেকে বেশি কিছু হয়নি। একই সময়ে বাড়িতে প্যাং এবং পাশের লোকটি মিঙ্কের ঘরে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। প্যাং তখনই তার ছেলের কাছে ছুটে যান, কিন্তু দেখেন দোলনায় তার ছেলে নেই। আতঙ্কে তিনি লোকটিকে অনুরোধ করতে থাকেন তার শিশুটি সম্ভবত মিঙ্কের ঘরে আছে, বিপদে, তাই দরজা খুলে দেয়া হোক। কিন্তু লোকটি বলে সে শিশুটিকে দোলনাতেই দেখতে পাচ্ছে, কিন্তু প্যাং দেখতে পাচ্ছিল না, তাই সে মিঙ্কের ঘরে যেতে চায়। এদিকে শান্তির আচার চলছে। কালো তরলযুক্ত হাঁড়িটিকে বদ্ধ করে দেয়া হয়, যেটা ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। আটকে পড়া আত্মারা বের হওয়ার চেষ্টা করছে। ওদিকে প্যাং মরিয়া হয়ে দরজার দিকে এগিয়ে যান। পাশাপাশি ক্যামেরাম্যান দেখান যে বাচ্চাটি আসলে দোলনাতেই আছে, কিন্তু প্যাং তা মানছিলেন না। অস্থির হয়ে প্যাং আর কিছু না বুঝে পাশের লোকটিকে ফুলদানি দিয়ে আঘাত করে। অবশেষে মিঙ্কের দরজা খুলে ফেলে। এদিকে ঠিক সেই মুহূর্তেই হাঁড়ি কাঁপা বন্ধ হয়ে যায়। শান্তি সবাইকে থামার সংকেত দেন। মাথা থেকে সুতো খুলে উঠে দাঁড়ান। হাঁড়িটি হাতে তুলে নিয়ে সামনে একটু এগিয়ে ছাদের কিনারায় এসে দাঁড়ান। পাশের লোকটি জিজ্ঞেস করে, গুরু কেন থামলেন? শান্তি কোনো সাড়া দেন না। মনে হয় তিনি যেন কোনো ঘোরের মধ্যে রয়েছেন। হঠাৎ সব আলো নিভে যায়, চারদিক অন্ধকারে ডুবে যায়। ক্যামেরাম্যান তার ক্যামেরার লাইট জ্বালায়। আলোয় দেখা যায় শান্তি মাথা নত করে কাঁদছেন। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ান আর তার মুখে উন্মাদের হাসি ফুটে ওঠে। মনে হচ্ছে অগণিত আত্মা একত্রিত হয়ে তার শরীরে ঢুকে পড়েছে। কেউ আর কিছু বোঝার আগেই তিনি সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যান। এদিকে ঘরের ভিতরে প্যাং মিঙ্ককে জিজ্ঞেস করেন, আমার ছেলে কোথায়? মিঙ্ক কোনো জবাব দেয় না। সে আস্তে আস্তে অস্বাভাবিকভাবে উঠে দাঁড়ায়। ঘুরে দাঁড়াতেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। এতক্ষণ শিশুর কণ্ঠ নকল করে মিঙ্ক নিজেই কাঁদছিল তীব্র স্বরে। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে এবং কাচের ভাঙা টুকরো প্যাংয়ের গলায় গেঁথে দেয়। প্যাং হাঁসফাঁস করেন। গলা থেকে উষ্ণ রক্ত শরীর থেকে বেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ক্যামেরাম্যান ও পাশের লোকটি পালাতে চান, কিন্তু মিঙ্ক ঘর থেকে বেরিয়ে আসে। ক্যামেরাম্যান গিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। চরম আতঙ্কে রয়েছেন তিনি। আর বাইরে মিঙ্ক সেই লোকটিকে অসংখ্য ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে।
এদিকে কারখানার আচারের জায়গায় থাকা ক্যামেরাম্যানটি এগিয়ে দেখেন নিচের মেঝেতে শান্তির দেহ পড়ে আছে। এমনভাবে ক্ষতবিক্ষত তার হাত পা মুখমণ্ডল সব ভেঙে ওলটপালট হয়ে গেছে। ওদিকে বাইরে থাকা অন্য ক্যামেরাম্যানগুলি যখন তাদের ক্যামেরার লাইট অন করেন তখন দেখেন যে শান্তির লোকজনগুলি আর সেখানে নেই, কোনো চিহ্নই নেই, তারা উধাও। চারদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ একজন লোককে পাওয়া যায়। তাকে জিজ্ঞেস করা হয় বাকিরা কোথায়, কিন্তু হঠাৎ লোকটির ঘাড় অস্বাভাবিকভাবে বেঁকে যেতে থাকে। ক্যামেরা দলের এক সদস্য বলে ওঠেন, চলো এখন এখান থেকে বের হয়ে যাই দ্রুত। কিন্তু ঘুরতে গেলেই একটা শব্দ তাদের থামিয়ে দেয়। সেই লোকটি মাটিতে পশুর মতো বসে আছে এবং হিংস্র ভঙ্গিতে একজনের কাঁধে ঝাঁপিয়ে পড়ে এবং দাঁত দিয়ে ক্যামেরাম্যানের মাংস ছিঁড়ে নেয়। আতঙ্কিত আরেকজন সদস্য প্রাণপণে দৌড় দেন। হঠাৎ তার ক্যামেরার আলো নিভে যায়। তিনি দ্রুত নাইট মোডে সুইচ করেন। অন্যদিকে বাথরুমে থাকা ক্যামেরাম্যানটি বেরিয়ে এসে দেখেন তাদের ওই সদস্যটির লাশ মেঝেতে পড়ে আছে। হঠাৎ একটা শব্দ শুনে তাকিয়ে দেখেন ভয়ঙ্কর দৃশ্য। মিঙ্ক শিশু বাচ্চাটিকে ছিঁড়ে খাচ্ছে। তিনি আতঙ্কে আবার বাথরুমে ফিরে যান, লুকানোর জন্য ক্যামেরার লাইট অফ করে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুনতে পান মিঙ্ক বাথরুমের দিকেই এগিয়ে আসছে। ক্যামেরার নাইট মোড অন করলে দেখা যায় মিঙ্ক দরজা ঠেলে ঢুকে পড়ে। তার শরীরে পশুর আচরণ লক্ষ্য করা যায় এবং সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। এরপর ক্যামেরাম্যানের বীভৎস চিৎকার, তাকে খুবড়ে খুবড়ে খেয়ে সেখানে হত্যা করা হয়। এদিকে কারখানার ভেতরে নই জ্ঞান ফিরে পান। তিনি মানেতকে বলেন যে তিনি অনুভব করতে পারছেন বাইয়ান তার সাথে রয়েছে, তাকে সাহায্য করতে এখানে এসে উপস্থিত হয়েছে। মানেত তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। শান্তির সহকর্মীদের দিকে ফিরে ঘোষণা করেন এই আচার অবশ্যই চালিয়ে যেতে হবে। তিনি তাদের আদেশ দেন হাড়ির টুকরোগুলিকে নিয়ে আসতে, যাতে আবার আচার পালনের মাধ্যমে সেই আত্মাগুলিকে হাড়িতে বন্দি করা যায়। ওদিকে বাইরের ক্যামেরাম্যানদের একজন এক অস্বাভাবিক লোক থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। অশুভ শক্তিতে আচ্ছন্ন এই ব্যক্তিগুলো তাকে তাড়া করছে। হঠাৎ এদের একজন সামনে এসে পথ আটকে দেয়। ক্যামেরাম্যান মাটিতে পড়ে যান। এরপর এগুলো লোকটিকে টেনে ধরে হিংস্রভাবে আক্রমণ করে, শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে করতে লোকটি মরিয়া হয়ে একটি পাথর তুলে পাল্টা আঘাত করেন এবং কোনো মতে উঠে ছুটে পালান, কিন্তু বেশি দূর যেতে পারেন না, হোঁচট খেয়ে আবার পড়ে যান। দ্রুত ক্যামেরা তুলে পেছনে তাকান, সেই আবিষ্ট লোকগুলো আবার এগিয়ে আসছে। কিন্তু হঠাৎ তারা সবাই থেমে যায়। তাদের মুখে ভয়ের ছাপ দেখা যায় এবং তারা পিছিয়ে যেতে শুরু করে, যেন কারো উপস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। ক্যামেরাম্যান ধীরে ধীরে ক্যামেরাটা ঘোরান। সামনে মিঙ্ক দাঁড়িয়ে আছে। তার চোখগুলি পশুর মতো করে জ্বলজ্বল করছে। সে এগিয়ে এসে ক্যামেরাম্যানের কানে বলে, আমি কি তোমার ভিডিও করতে পারি? এরপর সে ক্যামেরাটি কেড়ে নেয় এবং এটি ঘুরিয়ে দেখায় লোকটির পেট চিরে খেয়ে ফেলা হয়েছে, নাড়ি ভুঁড়ি সব দেখা যাচ্ছে। এদিকে নই একে একে সবার হাত থেকে ধূপকাঠি কেড়ে নিয়ে নিভিয়ে দেন। সবাই হতবাক হয়ে ভাবছে কেন তিনি এটা করলেন, এটা তো নিয়ম নয়। ঠিক তখনই শান্তির এক সাথী হঠাৎ নিজের মাথা দেয়ালে সজোরে ঠুকতে শুরু করেন। বাকিদের মধ্যেও হঠাৎ খিঁচুনি শুরু হয়ে যায়। শরীর অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করে, যেন এক এক করে সবার উপর অশুভ শক্তির ভর চলে যাচ্ছে। যেন অশুভ শক্তির মহাপ্রলয় শুরু হয়ে গেছে এই কারখানার এই স্থলে। এরপর হঠাৎ মানেত ক্যামেরাম্যানের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার বুকের মাংস হিংস্রভাবে ছিঁড়ে তুলে নেন। আর তারপর মানেত মাথা তুলে চোখ রাখেন আরেকজন ক্যামেরাম্যানের উপর। তবে হঠাৎ করে মানেত উঠে দৌড় দেন জানালার দিকে এবং কার্নিশে উঠে যান। ক্যামেরাম্যান তাকে থামাতে এগিয়ে যান, কিন্তু মানেত জানালা থেকে লাফিয়ে পড়েন। এসবে প্রচণ্ড আতঙ্কিত হয়ে ক্যামেরাম্যান আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছেন না, তাই পালানোর জন্য নিচে যাচ্ছিলেন। কিন্তু সিঁড়ির মুখে দেখেন মিঙ্ক ও অশুভ সত্তায় আবিষ্ট লোকগুলি হামাগুড়ি দিয়ে উপরে উঠে আসছে। তাই তিনি উল্টো দিকে সজোরে দৌড় দেন ও ক্যামেরার আলো নিভিয়ে দেন। পরে বিল্ডিংয়ের এক কোণায় লুকিয়ে নিজেকে আপাতত রক্ষা করেন। তিনি ক্যামেরার নাইট ভিশন চালু করেন এবং অন্ধকারে দেখতে থাকেন যে কী হচ্ছে এখানে। নই মন্ত্র পড়তে পড়তে অশুভ আত্মাকে আদেশ করেন তার মেয়ের শরীর ছেড়ে দিতে এবং বাইয়ানের শক্তির কাছে আত্মসমর্পণ করতে। তিনি মন্ত্র উচ্চারণ শুরু করে দেন, কিন্তু হঠাৎ মিঙ্ক ডেকে ওঠে,
মা, আমাকে চিনতে পারছো? মেয়ের ডাক শুনে নইয়ের মন্ত্র থেমে যায়। কান্না ভেজা গলায় তিনি জিজ্ঞেস করেন, মিঙ্ক, সত্যিই তুই? কিন্তু না, এটা মিঙ্ক নয়, অশুভ আত্মার অভিনয়। সে ঝাঁপিয়ে পড়ে, 2 হাতে নইয়ের গলা চেপে ধরে। গলা টিপতে টিপতে অদ্ভুত ভাষায় কী সব বলে, পরে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। এরপর কিছু একটা ফিসফিস করে বলে, আর সেই শব্দধ্বনি বাতাসে ছড়িয়ে যায়। ক্যামেরাম্যান চারদিকে তাকান, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু সেই রহস্যময় ফিসফিসানি প্রতিধ্বনি হচ্ছে। নই মরিয়া হয়ে মিঙ্কের পা আঁকড়ে ধরে মেয়েকে ফিরে পেতে ভিক্ষা চান, কিন্তু এক অদৃশ্য শক্তি নইয়ের হাত পেছনে মুচড়ে দেয়। নই যন্ত্রণায় কাতরিয়ে ওঠেন এবং তার চারপাশে অসংখ্য পায়ের ছাপ ভেসে উঠতে শুরু করে। এরপর মিঙ্ক একটি পেট্রোলের ড্রাম তুলে নেয়। নই মিঙ্ককে জিজ্ঞেস করেন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কিন্তু মিঙ্ক কোনো কথায় পাত্তা না দিয়ে নইয়ের গায়ে পেট্রোল ঢালতে শুরু করে। নই কান্নায় ভেঙে পড়ে ভিক্ষা করেন, তুই এটা করিস না, আমি তোর মা। মিঙ্ক একটি ম্যাচকাঠি চালায়, কিন্তু নইকে আগুন দেওয়ার আগে হঠাৎ ক্যামেরাম্যানের দিকে ফিরে কাঠিটি ছুঁড়ে মারে। এরপর ক্যামেরাম্যানের আর পালানোর কোনো উপায় থাকে না এবং মিঙ্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তের ছিটায় এক পর্যায়ে তার চিৎকার থেমে গেলে বোঝা যায় সে মারা গিয়েছে। এরপর নইয়ের কাপা কণ্ঠস্বর শোনা যায়। তিনি মিঙ্ককে কেঁদে কেঁদে বলছেন তিনি তার মা, মিঙ্ক যেন এমনটা না করে। কিন্তু মিঙ্ক তার মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। নইয়ের আত্মচিৎকার যেন পুরো বিল্ডিংকে কাঁপিয়ে বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর এই জ্বলন্ত আগুনের মাঝে একটি ভুডু ডল দেখা যায়। পুতুলের গায়ে লেখা বিরোজদের বংশের নাম ইয়াসান্তিয়া, অর্থাৎ এই কারখানায় বসেই এই বংশের পূর্বপুরুষদের দ্বারা নির্যাতিত কোনো মানুষ বা তাদের কেউ নিকট আত্মীয় বিরোজদের উপরে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করে গেছে, যার পরিণামে এই অশুভ আত্মা বা অপশক্তিগুলি বিরোজদের একে একে সবাইকেই মেরে ফেলল। আর এখানেই মুভিটি শেষ হয়। তো এটাই ছিল দ্য মিডিয়াম মুভির পুরো গল্প। সামান নিনার যে দুলাভাই অর্থাৎ নইর স্বামী বিরোজ, তার পূর্বপুরুষরা ছিলেন শাসক, তবে খুবই খারাপ ও অত্যাচারী শাসক ছিলেন তারা। তাদের অঞ্চলের হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের খুবই অত্যাচার করতেন, অন্যায় করতেন। এভাবেই কোনো কারণবশত ওই শাসক গোষ্ঠী গরিব ও অসহায় কিছু মানুষদের বীভৎসভাবে মেরে ফেলেছিলেন। মৃত্যুর সময় সেই নির্যাতিত মানুষগুলো প্রতিশোধের এক তীব্র অভিশাপ দিয়ে যায় সেই শাসক গোষ্ঠী বা বিরোজদের পুরো বংশের উপর। পরে আবার ওই মৃত মানুষদের কোনো উত্তরসূরি বা তাদেরই কোনো আত্মীয়ের মধ্যে এই প্রতিশোধের আকাঙ্ক্ষাটা থেকে যায়। এছাড়াও বিরোজদের বাবা দাদারাও যে সৎ মানুষ ছিলেন এমনটা নয়, তাদেরও শত্রু ছিল। তো এদেরই কেউ হতে পারে যে অতীতের মারা যাওয়া লোকগুলোর পরবর্তী প্রজন্ম বা আত্মীয়, যে পরে বিরোজদের কারখানায় গিয়ে পুরো বিরোজ পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক করে। মরে যাওয়া সেই অতৃপ্ত আত্মাগুলিকে একত্রিত করা হয় এবং তাদের দ্বারা বিরোজদের পুরো পরিবারকে আবিষ্ট বা তাদের উপর আত্মাদের ভর করিয়ে পরিবারটিকে শেষ করে দেয়া হয়। কেউই রেহাই পায় না। কে যে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল তাকে দেখানো হয়নি মুভিতে, তবে অত্যাচারিত হয়ে মারা যাওয়া মানুষদেরই কোনো উত্তরসূরি হবে এটা মোটামুটি নিশ্চিত। এই মুভির ঘটনাটি কাল্পনিক, তবে পরিচালক থাইল্যান্ডের বিশেষ এই কালচারটিকে তার মুভিতে তুলে ধরার চেষ্টা করেছেন। ঈশানের মতো ওইসব অঞ্চলের মানুষদের বিশ্বাস, পরিবেশ, সামানিজম এবং অপ্রাকৃতিক কোনো ঘটনা সেখানে প্রায় দেখা গেলে কীরকম কাণ্ড হয় তারই একটা ঝলক দেখানো হয় এই মুভিতে। এক এক গোষ্ঠীর কাছে বিশ্বাস এক এক রকম। কেউ এসব অপ্রাকৃতিক বিষয়গুলোকে মানেন, কেউ বা মানেন না। তবে বিজ্ঞানের বাইরেও প্রতিনিয়ত এরকম নানান ঘটনা ঘটে থাকে পৃথিবীর আনাচে কানাচে, যার স্পষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা কিছুই পাওয়া যায় না। আর তখনই ভয় হয়, আতঙ্ক আসে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সামনে কীরকম মুভি দেখতে চান তা আমাকে জানাতে পারেন কমেন্টে, অথবা সরাসরি যুক্ত হতে পারেন আমার সাথে ইনস্টাগ্রামে, নিচে লিঙ্ক দেওয়া আছে। বিদায় নিচ্ছে, অবিরাম ভালোবাসা সবাইকে।